হৃৎপিণ্ডের গঠন এবং কার্ডিয়াক চক্র। সংবহন নিয়ে যেহেতু আলোচনা করব, প্রথমে দেখে আসলে সংবহনটা কি। সংবহন হচ্ছে দেহের সকল কোষে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেওয়া এবং উৎপন্ন বিপাকীয় বর্জ্য দেহ থেকে অপসারণের জন্য রক্ত, লসিকা এসব তরলের যে চক্রাকার সঞ্চালন, সেটাকে বলা হচ্ছে সংবহন। আর এই সংবহনের সাথে যে তন্ত্রটা জড়িত, সেটাকে আমরা সংবহন তন্ত্র বলি। আমাদের দেহে মূলত রক্ত সঞ্চালন তন্ত্র এবং লসিকা, এই দুইটা মিলে সার্কুলেশনটা হয়ে থাকে। এখন আসো আমরা, যেহেতু আগে বলেছি আমি আজকে এই সংবহন অধ্যায় হতে হৃৎপিণ্ডের গঠন এবং কার্ডিয়াক চক্র নিয়ে আলোচনা করব, তাহলে দেখি আমাদের হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়। আমাদের হৃৎপিণ্ডটি অর্থাৎ ম্যামালদের ক্ষেত্রে এটি ডায়াফ্রামের উপরে, আমাদের যে দুইটা ফুসফুস আছে, ফুসফুসের মাঝ বরাবর, অবশ্যই বাম ফুসফুসের কাছাকাছি কার্ডিয়াক নচ যেটা আছে, অর্থাৎ বাম ফুসফুসের পাশে যে বাম ফুসফুসের সাথে যে কার্ডিয়াক নচ আছে, সেখানে আমাদের হৃৎপিণ্ডটি সংযুক্ত থাকে। এই হৃৎপিণ্ডের গোড়ার দিকের অংশটি একটু প্রশস্ত এবং এই যে শীর্ষটি সেটা মোচা আকার। আবার দেখো এখানে একটু মনে হয় যেন একটু আমাদের হৃৎপিণ্ডটা এখানে গিয়ে একটু বাঁক নিয়েছে, একটু এই যে এখানে দেখো একটু মনে হয় একটু মোচড় খেয়ে গেছে বা একটা বাঁক নিয়েছে। এই শীর্ষ অংশটি, অর্থাৎ আমি যদি বিস্তৃতিটা বলি, তাহলে আমাদের হৃৎপিণ্ড আমাদের পঞ্চম কশরুকা পর্যন্ত বিস্তৃত থাকে। এখন আসো হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন। হৃৎপিণ্ডের বাহ্যিক গঠনে আমি পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের যে বাইরের আবরণী সেটি এবং হৃৎপ্রাচীর সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো এই যে সাদাটে যে আবরণীটা তোমরা দেখছো, সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম। একটা হচ্ছে ফাইব্রাস এবং অন্যটি হচ্ছে এই যে একটা হচ্ছে ফাইব্রাস, যেখানে ফাইব্রাস যে পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে এই যে যেটাকে স্যারাস পেরিকার্ডিয়াম বলা হচ্ছে। এই স্যারাস পেরিকার্ডিয়ামটা আবার দুইটা স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে প্যারাইটাল, পেরিয়েটাল, আরেকটা হচ্ছে এই ভিসারাল লেয়ার। এই পেরিয়েটাল লেয়ারটা কোথায় থাকছে? তোমরা দেখতে পাচ্ছ এই পেরিয়েটাল লেয়ারটা থাকছে উপরের দিকে, অর্থাৎ ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে, এবং ভিসারাল লেয়ারটা থাকছে হৃৎপিণ্ডের যে প্রাচীর, ওয়ালের প্রথম প্রাচীর এপিকার্ডিয়ামের সাথে। এখন এই স্যারাস স্তর, অর্থাৎ এই স্যারাস স্তরের পেরিয়েটাল এবং ভিসারাল, এই দুইটি স্তরের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, অর্থাৎ এখানে থাকে ফ্লুইড, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এই ফ্লুইডটা থাকার কাজটা কি? এই ফ্লুইডের কাজ কি? এই ফ্লুইডের কাজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরকে ঘর্ষণজনিত বা আঘাত থেকে, তাপ থেকে, চাপ থেকে রক্ষা করছে এই ফ্লুইডটা। এখন আসো আমরা হৃৎপিণ্ডের যে ওয়ালটা, সেই ওয়ালটা কি দিয়ে গঠিত একটু দেখি। হৃৎপিণ্ডের ওয়ালে তিনটি স্তর থাকে। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং অন্যটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম এটা হচ্ছে বাইরে যোজক কলা দিয়ে যোজক কলা থাকে এখানে। আরো আছে বিক্ষিপ্ত ভাবে এখানে চর্বি থাকতে পারে, অর্থাৎ মেদ কলা থাকতে পারে, এবং মেদ কলা থাকতে পারে না, থাকে। তারপর হচ্ছে এটা আমরা দেখি, আমরা যখন গরুর কোনো হৃৎপিণ্ড দেখি বা ছাগলের হৃৎপিণ্ড, এখানে কিন্তু আমরা দেখি হৃৎপিণ্ডের উপরে কিছু চর্বি সংযুক্ত রয়েছে। এই এপিকার্ডিয়ামের নিচে যে স্তর দুইটি আছে, অর্থাৎ মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, এই দুইটি স্তর সবচেয়ে কার্যকর স্তর। মায়োকার্ডিয়াম কি করছে? এই যে মায়োকার্ডিয়ামে কিন্তু দুই ধরনের সেল পাওয়া যায়। একটা হচ্ছে কার্যকর কোষ বলা হয়, আরেকটা হচ্ছে আমরা যে সাইনোএট্রিয়াল নোড বা পেসমেকারের কথা বলবো বা পরিবাহী কোষ, যেটা আমরা পরে আলোচনা করব। এই দুই ধরনের কোষ নিয়ে মায়োকার্ডিয়ামটা গঠিত। অর্থাৎ একটা হচ্ছে ওয়ার্কিং, যেটাকে বলা হচ্ছে কার্যকর কোষ, আরেকটা হচ্ছে পেসমেকার বা পরিবাহিতার জন্য দায়ী যে সেলগুলো। এন্ডোকার্ডিয়াম কি করে? এন্ডোকার্ডিয়াম হচ্ছে এই যে
হৃৎপিণ্ডের ভেতরে প্রকোষ্ঠগুলো সেগুলোকে বিভাজন করতে সাহায্য করেছে। এখানে যে কপাটিকাগুলো থাকে সেগুলোর আচ্ছাদন তৈরি করেছে, নিলয়ের প্রাচীর গঠন করেছে। এগুলো হচ্ছে এন্ডোকার্ডিয়ামের কাজ। এন্ডোকার্ডিয়াম এই কাজগুলো করে থাকে। এখন আসো, আমাদের হৃৎপিণ্ডটা হচ্ছে একেবারে ইউনিক। এর পেছনের কারণ হচ্ছে এর যে পেশি দ্বারা হৃৎপিণ্ডটি গঠিত সেই পেশির বৈশিষ্ট্যের কারণে। আমরা বৈশিষ্ট্যগুলো বলবো, তার আগে আমরা একটু হৃৎপিণ্ডের যে গঠনটা সেটা একটু দেখি। তোমরা এখানে একদম দেখতেই পাচ্ছ হৃৎপিণ্ডের এখানে নিউক্লিয়াস আছে, তারপরে এই যে বাইরে যে আবরণীটা যেটাকে সার্কুলামা বলে, অর্থাৎ আমরা যে পেশি আবরণ বা এখানে আসলে সেল, এই যে অনেকগুলো ফাইবার গুলো হচ্ছে এক একটা সেল, এগুলো এই সেলগুলোর চারিদিকে আরেকটা প্লাজমা মেমব্রেন যেটা যেটা আমরা এক্ষেত্রে বলছি সার্কুলামা। এখন আসো ইন্টারক্লেটেড ডিস্ক, এই যে এখানে একটা দেখছো ইন্টারক্লেটেড ডিস্ক যেটা, সেটা কি? ইন্টারক্লেটেড ডিস্ক এটা হচ্ছে এখানে যে সার্কুলামার কথা বললাম, অর্থাৎ হৃৎপেশি যে আবরণী দ্বারা আবৃত থাকে, সে সার্কুলামাটা, দুইটা সার্কুলামা যখন একসাথে হয়, সংযুক্ত হয়, সেখানে একটু গাঢ় একটা ডিস্কের মতো গঠন তৈরি করছে। এটাকেই বলা হচ্ছে ইন্টারক্লেটেড ডিস্ক। এখন দেখো এই হৃৎপেশিগুলো কিন্তু সিঙ্গেল, মানে একটা আরেকটার সাথে, ফাইবার গুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, এবং এখানে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। আবার দেখো এখানে দেখো একটু অচিত পেশির মধ্যে এখানে একটু 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 অনেকগুলো দাগও দেখা যায়, যেটাকে স্ট্রিয়েশন বলা হয়। এখন এই যে ইন্টারকানেক্টেড থাকে, বা এখানে এক ধরনের গঠন, আবার ইন্টারক্লেটেড ডিস্কের এখানে আরেক ধরনের গঠন, অর্থাৎ পরিবাহিতা কম বেশি হয়, সবকিছু মিলিয়ে এই গঠনগুলো হৃৎপেশিকে একটা অনন্য অসাধারণ পেশিতে পরিণত করেছে। এর প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার রিদমিসিটি, রিদম তৈরি করছে। আমাদের যতগুলো অঙ্গ আছে মোটামুটি সবগুলো নার্ভাস সিস্টেম এবং হরমোনের প্রভাবে প্রভাবিত হয়, কিন্তু এই হৃৎপিণ্ডের যে পেশিগুলো, এই পেশিগুলো কিন্তু কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না। হ্যাঁ, নার্ভাস সিস্টেম শ্বসনের হারকে কম বেশি করতে পারবে, কিন্তু যে মানে রিদমের বা ইম্পালসের যে অরিজিন করা, সেটা তৈরি করা, সেটা শুধুমাত্র হৃৎপেশি নিজে করতে পারে, স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এবং এই স্বয়ংক্রিয়ভাবে এবং মানে স্বয়ংক্রিয়ভাবে তারা কি করছে, নিজেরাই রিদমিক ভাবে ইম্পালসটা সৃষ্টি করছে, যা অন্য কোনো সেলে বা অন্য কোনো এই সবসময় এই গুণটি হৃৎপেশিতে দেখা যায়, অন্য কোনো কোষে এটা দেখা যায় না। এই জন্য দেখা যায় যে যদি আমি একটা প্রপার একটা ফিজিওলজিক্যাল সলিউশনের মধ্যে পিএইচ মাত্রাটা ঠিক রেখে বা যদি নির্দিষ্ট একটা তাপে রেখে দিই, তাহলে কিন্তু তারপরে দেখা যায় হৃৎপিণ্ডটি বা ফাইবার গুলো কি করবে, সংকুচিত প্রসারিত হচ্ছে। যেহেতু এটার কারণটা হচ্ছে, যেহেতু নিজে কি করছে, হৃৎপেশি নিজে রিদম তৈরি করছে, নিজে ইম্পালসটা তৈরি করছে, এই জন্য বাইরের প্রভাবটা তার, বাইরের কোনো প্রভাব দ্বারা সে প্রভাবিত হচ্ছে না। এবং এই জন্য বাইরে রাখলেও, শরীরের বাইরে রাখলেও হৃৎপিণ্ড কিন্তু কি করতে পারে, কিছু মাইজনিক, অর্থাৎ এটা কিছুক্ষণ সংকুচিত প্রসারিত হতে পারে। এরপরে আসো কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি এটা হচ্ছে ইম্পালসটা, অর্থাৎ যদি আমরা পরে দেখবো সংযোগী টিস্যু থেকে যে কিভাবে ইম্পালস তৈরি হচ্ছে, ইম্পালসটা খুব সুন্দরভাবে কিন্তু হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ সাইনোয়াট্রিয়াল নোড থেকে এটা ইয়েতে যাচ্ছে, এভি নোটে যাচ্ছে, এভি নোট থেকে এটা বান্ডেল অফ হিজে যাচ্ছে, বান্ডেল অফ হিজ থেকে এটা পার্কিনজি তন্তুগুলো ভেন্ট্রিকুলার পেশিতে যাচ্ছে, এরপর সংকুচিত হচ্ছে পেশি বা প্রসারিত হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কন্ডাক্টিভিটি, অর্থাৎ পরিবহনটা, ইম্পালসটা সুন্দরভাবে পরিবাহিত হচ্ছে। এইটাই হচ্ছে এই মানে হৃৎপিণ্ডের আরেকটা অসাধারণ গুণ। এরপর আসো এক্সাইটেবিলিটি এবং হচ্ছে কন্ডাক্টিভিটি, আমি আবার একসাথে বলছি। এটা কি উত্তেজনা এবং সংকুচন, এটা কিন্তু প্রায় সব পেশিতে আছে। এই পেশিগুলিতে কেন আছে? আসলে পেশির মধ্যে দুইটা স্পেশাল প্রোটিন আছে, আমরা যখন পেশিতন্ত্র পড়বো তখন দেখবো। এটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। এখানে আবার কি করে, এই যে এখান থেকে শক্তি উৎপাদনের জন্য সহায়তা করে ক্যালসিয়াম আয়ন, এবং এই বৈশিষ্ট্যটা হৃৎপিণ্ডের পেশিতেও দেখা যায়। একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে অল অর নান।
সবাই থাকবো নাহলে কেউ থাকবো না, অল আর নান ল। সেটা কি, যখন একটা নির্দিষ্ট উত্তেজনা, উত্তেজনা কিন্তু আবার কম হলে হৃদপেশি মানে সংকুচিত হবে না বা উত্তেজিত হবে না। একটা নির্দিষ্ট উত্তেজনায় হৃদপেশিগুলো উত্তেজিত হবে, তবে কিভাবে, সবাই একসাথে উত্তেজিত হবে, সবাই একসাথে সংকুচিত হবে। কিন্তু উত্তেজনার মাত্রাটা বা স্টিমুলেশনটা যদি কম থাকে তাহলে কিন্তু কি হবে না, তারা উত্তেজনায় উত্তেজিত হবে না। অর্থাৎ এখানে একটি কথা, সেটা হচ্ছে যা করব 10 জনে মিলে করব, সব হৃদপেশি একসাথে করব, আর না করলে কেউ করব না। এই ধরনের লটাকে বলা হচ্ছে অল অর নান ল। আরেকটা একেবারে অনন্য সাধারণ ফেনোমেনন, এটা আর কোনো পেশিতে দেখা যায় না, সেটা হচ্ছে স্টেয়ারকেস ফেনোমেনন। এটা কি, এটা হচ্ছে সিঁড়ির ধাপের মতো। প্রথম উত্তেজন, একটা হৃদপেশি প্রথমে উত্তেজনায় সংকুচিত হয়, তারপর সমান উত্তেজনাতে তার চেয়ে একটু বেশি সংকুচিত হচ্ছে, তারপর আরেকটু বেশি, এভাবে ক্রমশ ধাপে ধাপে উঠে একটা লেভেলে এসে এটা সমভাবে উত্তেজিত ও সংকুচিত হতে পারে। এই ঘটনাটাকে বলা হচ্ছে স্টেয়ারকেস ফেনোমেনন। আবার যখন উত্তেজনা বা ইম্পালসটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন ধীরে 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 এটা কি ক্রমে ক্রমে এটা কি হচ্ছে, বন্ধ হয়ে আসে। এই ব্যাপারটা, এই ফেনোমেননটা বা এই প্রপঞ্চটা অন্য কোনো পেশির ক্ষেত্রে দেখা যায় না। এখন এরকম আরো দু একটা বৈশিষ্ট্য হৃদপেশির আছে, তোমরা এগুলো দেখবে। এরপরে দেখি আমরা পরবর্তী স্লাইডে। হৃদপিণ্ডের হৃদপিণ্ডটা চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। একটা হচ্ছে বাম অলিন্দ, বামে এদিক থেকে শুরু করে, একটা হচ্ছে ডান অলিন্দ, আর একটা হচ্ছে বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। প্রথমে আমি অলিন্দ সম্পর্কে বলি। অলিন্দের প্রাচীর কিন্তু তুলনামূলক, অর্থাৎ নিলয়ের চেয়ে কম, মানে কম পুরুত্ব যুক্ত বা পাতলা। হৃদপিণ্ডের সম্মুখ অংশে এট্রিয়ামগুলো অবস্থান করে এবং আন্ত অলিন্দ পর্দা দ্বারা এরা কি পরস্পর থেকে পৃথক থাকে। আবার অলিন্দ নিলয় ছিদ্রপথে এরা নিলয়ের সাথে সংযোগ রক্ষা করে। ছিদ্র দুটিতে কপাটিকা থাকে, এগুলো নিলয়ের যে পেপিলারি পেশি আছে বা এই পেশিগুলোর সাথে কি হয়, সংযুক্ত থাকে। এখন আসো আমরা একটু নিলয়টা দেখি, নিলয়ের কথা বলি। নিলয় নিলয় কিন্তু অপেক্ষাকৃত পুরু, তবে তার মধ্যে এই যে মানে বাম নিলয় কিন্তু বেশি পুরুত্ব। অর্থাৎ ডান নিলয়ের চেয়ে বাম নিলয়ের যদি পুরুত্বের একটা তুলনা করি, এটা যদি একবার মানে এক হয় তাহলে এটা 3। অর্থাৎ ডান নিলয় এবং বাম নিলয়ের পুরুত্বের অনুপাত হচ্ছে 1:3। এখন কেন হচ্ছে, কারণ হচ্ছে যদি আমি বলি ডান অলিন্দ থেকে বাম অলিন্দটা, অলিন্দ থেকে নিলয়ের পুরুত্ব বেশি, এর কারণ হচ্ছে নিলয়ের কাজ কিন্তু বেশি। আবার যদি বলি বাম নিলয় ডান নিলয়ের চেয়ে অনেক বেশি পুরুত্ব সম্পন্ন, এর কারণ হচ্ছে বাম নিলয় কিন্তু কি করে, বাম নিলয় থেকে কিন্তু আমাদের অক্সিজেনযুক্ত রক্ত পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। আর ডান নিলয়ের ক্ষেত্রে দেখা যায় এখানে শুধুমাত্র রক্ত যাচ্ছে, তার কাছাকাছি আরেকটা মানে যে পালমোনারি ধমনির মাধ্যমে। অর্থাৎ এখানে কিন্তু চাপটা কম, যেটাকে উদস্থিতির চাপ বলে, এখানে চাপটা কম আর এখানে হচ্ছে চাপটা বেশি। এখন যদি পেশিগুলো পুরুত্ব কম থাকে তাহলে এগুলো কি জোরালো ভাবে চাপ প্রয়োগ করতে পারবে না। কিন্তু পেশিগুলো যদি বেশি চাপ মানে পুরুত্ব বেশি থাকে, তখন চাপের পরিমাণটাও কি হবে, বেশি হবে। সেজন্য লেফট ভেন্ট্রিকল কিন্তু আবার রাইট ভেন্ট্রিকলের চেয়ে আরো বেশি পুরুত্ব সম্পন্ন। এখন হৃদপিণ্ডে কিন্তু অনেকগুলো ভেসেল আছে, আমরা জানি বিভিন্ন ভেন আছে এবং আর্টারি আছে। তাহলে দেখো আমরা একটু যেগুলো একটু আমরা শুনি বা যেগুলো একটু কমন সেগুলো একটু আমরা দেখে নিই, বা মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করেছি সব ধরনের ভেন এবং আর্টারি। অ্যাওর্টিক আর্চ, এই যে আর্চের মতো, তোমরা আর্চ ছিল যে পুরোনো বাড়িগুলোতে এরকম করে যে মসজিদেও থাকে এরকম যে ইয়েটা থাকে, এরকম করে যে গঠনটা থাকে সেটাকে বলা হয় আর্চ। এটা অনেকটা সেরকম। এখান থেকে 3টা ধমনী বের হয়েছে। একটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, যেটা বক্কাস্থি চক্রের আমাদের বক্কাস্থি চক্রের অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করছে। আর হচ্ছে ক্যারোটিড আর্টারি, যেটা উপরের দিকে মস্তকে
রক্ত সরবরাহ করছে। তারপর হচ্ছে ব্রাকিওসেফালিক, যেটাকে ধমনীয় বলা হয়, ব্রাকিওসেফালিক আর্টারি, এখানে আমি দিয়েছি আর্টারি বোঝানোর জন্য। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে ঊর্ধ্ব বাহুতে, আমাদের উপরের বাহুগুলোতে রক্ত সরবরাহ করছে। আবার দেখো লেফট পালমোনারি ধমনী, যদিও বা ধমনী, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে যাচ্ছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে। আবার ভেন, পালমোনারি ভেনটা অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে আসছে? বাম নীলয়ে নিয়ে আসছে, বাম নীলয়ে নিয়ে আসছে। এখন দেখো এখানে আছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি হৃৎপিণ্ডের নিজের গায়ে রক্ত, হৃৎপিণ্ডের মধ্যে কি করে? অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে থাকে। ঠিক তেমনি এখানে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা রয়েছে। সুপিরিয়র ভেনা কাভা দ্বারা আমাদের ঊর্ধ্বাংশ থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে আসে। আবার ইনফেরিয়র ভেনা কাভা থেকে আমাদের নিম্নাংশের যে রক্ত, সেটা ডান এট্রিয়ামে আসে। এখন আমি তো প্রকোষ্ঠের কথা বলেছি, আবার তোমরা দেখেছো এখানে কিন্তু অনেকগুলো ধমনী এবং শিরা প্রকোষ্ঠের বেশ বড় বড় ব্যাসের ধমনী এবং শিরা এখানে যুক্ত থাকে, যার কারণে এখানে কিন্তু রক্ত একটা থেকে আরেকটাতে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই প্রবণতা রোধ করার জন্য এখানে কিন্তু একটা দরজা আছে, দরজাগুলোকে আমরা বলছি ভালভ। যেমন এই যে এই অলিন্দ এবং নীলয়, ডান অলিন্দ ডান নীলয়, এর মাঝখানে যে দরজাটা থাকে সেটা হচ্ছে তিন পত্র যুক্ত বা ট্রাইকাসপিড, তিনটা কাসপিডে সংযুক্ত, সেজন্য এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আবার বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বায়োকাসপিড। এই যে দেখো দুইটা, এটাকে মাইট্রাল ভালভ বলা হয়ে থাকে। আর দেখো এই যে এখান থেকে, অর্থাৎ ডান নীলয় থেকে রক্ত যায় পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে, তার মাঝখানেও আছে ট্রাইকাসপিড একটা, এটা আসলে সেমি লুনার কপাটিকা, এটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। আর ঠিক তেমনি এখানে বাম নীলয় থেকে রক্ত যায় অ্যাওর্টা দিয়ে পুরো শরীরে, আর এখানে আছে অ্যাওর্টিক ভালভ। ঠিক তেমনি নিম্ন মহাশয়রা এবং ঊর্ধ্ব মহাশয়রা দেখো কিন্তু রক্ত যখন ডান অলিন্দে আসে, এখানে কিন্তু কিছু ভালভ থাকে। আমরা একটু দেখি ভালভ গুলো। যেমন ইউস্টিশিয়ান কপাটিকা, এটা ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। ঠিক তেমনি তিবেশিয়ান কপাটিকা, এটা করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। ঠিক আর গুলো আমরা আলোচনা করেছি। এখন আসুন হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, মায়োজেনিক, নিউরোজেনিক, দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? একটু চিন্তা করো। মায়োজেনিক এবং নিউরোজেনিক, এই দুইটার মধ্যে একটু খেয়াল করো, আমি দুইটা শব্দ বলছি, মায়োজেনিক এবং একটা হচ্ছে নিউরোজেনিক। মায়োজেনিক এবং নিউরোজেনিক। মায়োজেনিকটা হচ্ছে যেটা মায়ু আমরা জানি কি পেশির সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এখানে যা উৎপন্ন হচ্ছে সেটা মায়ু থেকে, পেশি থেকে উৎপন্ন হচ্ছে এই নিয়ন্ত্রণটা। আর নিউরোজেনিকটা হচ্ছে যেটা নিউরন দ্বারা বা নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ শ্রেণীর যে প্রাণীগুলো, মেরুদণ্ডী প্রাণীগুলোর ক্ষেত্রে তাদের হৃৎপিণ্ডটা মায়োজেনিক নিয়ন্ত্রণ প্রদর্শন করে। আর অন্যান্য প্রাণী, যেমন ধরো তোমরা তেলাপোকার অঙ্গসংস্থান দেখেছো, তাদের হৃৎপিণ্ডগুলো দেখা যাচ্ছে এটা নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে স্নায়ুতন্ত্র এবং হরমোন ছাড়া হৃৎপিণ্ডের ক্রিয়া অব্যাহত থাকে মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে। এরপরে এখানে হৃৎপেশির যে স্বনিয়ন্ত্রিত ক্রিয়া, হৃৎপেশির স্বনিয়ন্ত্রিত ক্রিয়া, হৃৎপিণ্ডের স্পন্দনটা সৃষ্টির কৌশলটাকে আসলে হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। অর্থাৎ এখানে বাইরের কোনো প্রভাব আর কাজ করছে না, হৃৎপিণ্ড নিজের স্পন্দনটা নিজে সৃষ্টি করছে। এই যে কৌশলটা, এটাই হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই কৌশলটা যাদের মাধ্যমে হচ্ছে তাদেরকে আমরা বলছি সংযোগী বা জাংশনাল টিস্যু। এখন আমরা একটু দেখবো, এরপর আরো একটু বিস্তারিত দেখবো এই জাংশনাল টিস্যু গুলো সম্পর্কে বা সংযোগী টিস্যু গুলো নিয়ে। প্রথমটা হচ্ছে এসএ নোড। আমি এসএ নোডটা এখানে একটু কালো করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এসএ নোড। আসলে এটা দেখতে স্পিন্ডল মানে মাকো আকৃতির। এখানে তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রেরও কিছু প্রান্ত প্রবেশ করেছে, আর হচ্ছে হৃৎপেশি তো আছে। এটা কোথায় অবস্থিত? এই দেখছো, এটা হচ্ছে ডান এট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা এর সংযোগস্থলে এটা অবস্থিত। এখান থেকে কি হচ্ছে, ইম্পালসটা, আমি যদি বলি স্পার্ক সৃষ্টি হচ্ছে, সেটা সৃষ্টি হয়ে কোথায় যাচ্ছে? এটা সৃষ্টি হয়ে যাচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এস এস এন বা এটাকে
আরেকটা শব্দ আমরা বলি, এটাকে আমরা প্রাকৃতিক পেসমেকারও বলে থাকি। কারণ সানকে পেসমেকার বলি এই কারণে যে প্রতিটি উত্তেজনা তরঙ্গ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনা তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে এটি কাজ করে। এখন এই যে এন থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমাদের হার্টবিট শুরু হয়ে যায়। এই যে হৃৎপিণ্ডের একবার সিস্টোল বা ডায়াস্টোল, এই জিনিসটা আসলে এখান থেকে সৃষ্ট যে ইম্পালসটা বা যে ইলেকট্রিক সিগন্যালটা সেটার মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে সংকুচিত প্রসারিত হচ্ছে, সংকুচনটা হচ্ছে, তারপর প্রসারিত হয়ে যায়। সংকুচনের পরে তো স্বাভাবিকভাবে এটা প্রসারিত হয়ে যায়। এখন আসে অ্যাট্রিও, এটা তাহলে গেল, এটা হলো এসএন সাইনোএট্রিয়াল নোড। এরপরে আসো এখানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন। অ্যাট্রিওভেন্ট্রিকুলার এটাকে ট্রানজিশনাল ফাইবারও বলা হয়। এখানে সেম এটার গঠন আর এটার গঠনও প্রায় একই। এসএন থেকে এভিএন উদ্দীপনার ঢেউ কিন্তু আসতে, ঢেউ পরিবহনে একটু সময় লাগে, এটা সময় প্রায় 0.15 সেকেন্ড হয়ে থাকে, দেরি হয়। অর্থাৎ এখানে ভেন্ট্রিকুলার সিস্টেম শুরু আগে যাতে এই অ্যাট্রিয়ামের কি হয়, যাতে অ্যাট্রিয়ামের সিস্টলটা সম্পূর্ণ হয়। এই যে একটু দেরি হচ্ছে, এটার পেছনে কিন্তু একটা কারণ আছে, যাতে এই অ্যাট্রিয়ামের সিস্টলটা শেষ হলে তারপর যাতে এই ভেন্ট্রিকুলার সিস্টলটা শুরু হতে পারে। এই জন্য অ্যাভি নোড থেকে এসএন থেকে এবি নোডে সিগন্যালটা আসতে একটু দেরি হয়। এরপরে দেখো এবি নোডের এখানে এসে এটি কি হয়ে গেল, এটা শাখান্বিত হয়ে গেল। এই শাখান্বিত অর্থাৎ হৃৎপিণ্ডের এই বিশেষ টিস্যুটি এবি নোডের নোড থেকে উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বান্ডেল অফ হিস বলছি। এটা এবি নোড থেকে উৎপন্ন হয়ে এই যে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দাটা, যেটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার প্রাচীর বা আন্তঃনিলয় প্রাচীরের পশ্চাৎ এইখানে পর্যন্ত বিস্তৃত, এবং এটা ডান এবং বাম শাখায় বিভক্ত হয়ে ভেন্ট্রিকলের যে পার্কিনজি ফাইবারে পার্কিনজি তন্তুতে এটি মিলিত হয়েছে। এখানে অ্যাভিনোড থেকে উদ্দীপনাটা এখানে এটার মাধ্যমে বান্ডেল অফ হিজের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। পার্কিনজি তন্তু, এই তন্তুগুলো বান্ডেল অফ হিজ থেকে উৎপন্ন হয়ে ভেন্ট্রিকুলার প্রাচীরে একটা জাল সৃষ্টি করছে। বান্ডেল অফ হিজ থেকে উদ্দীপনা পার্কিনজি তন্তুর মাধ্যমে ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে, ভেন্ট্রিকল দুটি সংকোচন ঘটায়। এখন তাহলে এখানে যে বৈদ্যুতিক তরঙ্গটা আসছে কিভাবে আসছে, এসএন নোড থেকে এভিএন নোডে আসছে, এখান থেকে বান্ডেল অফ হিজে আসছে, বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি তন্তুতে এটি ছড়িয়ে পড়ছে। এখন আমি একটা কথা বলেছি যে এসএন বা সাইনোএট্রিয়াল নোড থেকে কি হচ্ছে, সাইনোএট্রিয়াল নোড থেকে ইম্পালসটা সৃষ্টি হচ্ছে। তাহলে ইম্পালসটা আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে, ইম্পালস সৃষ্টির পেছনে কারণটা কি? ইম্পালস সৃষ্টি তোমরা আরো দেখবে, যেমন ধর আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে যে ইম্পালসটা যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে, এটাও যাচ্ছে কিন্তু এখন যে কথাগুলো বলবো ঠিক সেভাবে। অর্থাৎ আমাদের সেলের যে মেমব্রেনটা আছে, আমাদের সেলের মেমব্রেন, আমি এটাকে এখানে এই যে ছবিটা দিয়েছি, আসলে এটা হচ্ছে মেমব্রেনটাকে বোঝানো হয়েছে। এই মেমব্রেনের ভেতরে এবং বাইরে আমরা যখন আরবিসি তে কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়েছি, তখন দেখেছি ভেতরে থাকে সোডিয়াম, ভেতরে থাকে পটাশিয়াম, বাইরে থাকে সোডিয়াম, আবার কি করে স্থান পরিবর্তন করে নেগেটিভিটি বেড়ে যায়, এই কথাগুলো আমরা পড়েছি। অর্থাৎ আমাদের সেলের ভেতরে এবং বাইরে কিছু আয়ন থাকে, অর্থাৎ আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিছু আয়ন থাকে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কিছু আয়ন থাকে। এই আয়নগুলোর ঋণাত্মকতা এবং ধনাত্মকতা, ঋণাত্মকতার কারণে কি হচ্ছে, একটা মেমব্রেনের মধ্যে একটা ভোল্টেজ কাজ করছে, কারেন্ট তৈরি হচ্ছে এই আয়নের আদান প্রদানের মাধ্যমে। এই জিনিসটাই মূলত কি হচ্ছে, কারেন্টটাই মূলত এইভাবে পোলারাইজেশন হচ্ছে, ডিপোলারাইজেশন হচ্ছে, নেগেটিভ পজিটিভ এইভাবে হয়ে হয়ে যে ইম্পালসটা, সেই ইম্পালসটা কিন্তু
পরিবাহিত হয়, সেটা আমরা নার্ভাস সিস্টেমও দেখবো। কিন্তু নার্ভাস সিস্টেমের সাথে আমাদের হৃদপেশির পার্থক্যটা হচ্ছে নার্ভাস সিস্টেমে কিন্তু মোটামুটি একই ধরনের ইম্পালস একইভাবে ইম্পালস গুলো পরিবাহিত হয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এর আগে আমি একটু কথা বলিনি, সেটা হচ্ছে তোমাদের সাথে আমি আগেও আলোচনা করেছিলাম আয়ন চ্যানেল। কারো কাছে মনে আছে যে বাহক থাকে আমাদের প্রোটিনের মেমব্রেন গুলোতে, কিছু প্রোটিন থাকে যেগুলো বাহক হিসেবে কাজ করছে, যেগুলোকে কোথাও আয়ন চ্যানেল বলছে, কোথাও কি বলছে আয়ন গেটও বলা হচ্ছে। এগুলো কি করছে বাইরে, এরা কিন্তু একদম চুপ করে এটা ভেদ করে এখানে চলে আসতে পারছে না, বা পটাশিয়াম আয়নটাও ভেতর থেকে বাইরে চলে চলে যেতে পারছে না। একটা নির্দিষ্ট পথ আছে, এই পথগুলো হচ্ছে এখানে একটু সিলিন্ডার আকারের মধ্যে আমি একটু দেখিয়েছি, যা তোমরা বুঝতে পারো যে আসলে আয়ন গেটটা, আয়ন চ্যানেলটা কি। তবে মূলত আয়ন গেট বলো আর আয়ন চ্যানেল বলো, এগুলো হচ্ছে আসলে প্রোটিন নির্মিত, যারা কি করছে এই আয়ন গুলোকে বহন করে, অর্থাৎ আয়ন গুলোকে যাওয়া আসার জন্য সাহায্য করছে। এখন আমরা স্বাভাবিক অবস্থায় আমরা 0.8 সেকেন্ড পর পর সাইনোয়েট্রিয়াল নোড থেকে উদ্দীপনা সৃষ্টি হয়। এই উদ্দীপনা সৃষ্টির জন্য আমি আগেও বলেছি কোনো ধরনের এজেন্ট কাজ করছে না, এটা নিজের মধ্যে থেকে এসএএন এর মধ্যে সাইনোয়েট্রিয়াল নোডে যে পি কোষ থাকে, এক ধরনের কোষ থাকে পি কোষ, যেটার বৈশিষ্ট্য হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়া। এখানে এই পি কোষগুলোর ইসিএফ অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইডের বৈকোষীয় যে ফ্লুইডটা আছে সেখানে সোডিয়াম আয়ন এবং এখানে সোডিয়াম আয়নের, এই দেখো সোডিয়াম আয়ন আছে, ক্যালসিয়াম আয়ন আছে, আর ভেতরে আছে তোমার তাও পটাশিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন রয়েছে। এখন এদের যে ভেদ্যতার পার্থক্য এই দুটা এই আয়নগুলোর ভেদ্যতার পার্থক্য সৃষ্টির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বারবার ডিপোলারাইজেশন রিপোলারাইজেশনের মাধ্যমে অ্যাকশন পটেনশিয়াল উৎপাদন হয়। প্রথমে আসে এই যে অবস্থা, অর্থাৎ আমি যদি বলি সাইনোট্রিয়াল নোড বিশ্রাম অবস্থায় অথবা রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা এরকম থাকে। অর্থাৎ এই সময় পটাশিয়ামটা ভেতরে, এই যে পটাশিয়াম ভেতরে থাকে এবং সোডিয়ামটা বাইরে থাকে। এখন কি হচ্ছে, এই পটাশিয়ামের যখন ভেতরে থাকছে এবং বা পটাশিয়াম তার ধনাত্মক চার্জ সহ কোষের বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, এবং এই যে কোষের বাইরে যখন চলে যাচ্ছে তখন কিন্তু কোষের ভেতরে কি হচ্ছে, নেগেটিভিটি বেড়ে যাচ্ছে। তখন অতি উচ্চ মাত্রা ও দেখা যায় কি পটাশিয়াম গুলো এই যে পটাশিয়াম আয়নের চ্যানেল দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই জায়গায় কি নেগেটিভিটি বেড়ে যায়। নেগেটিভিটি যখন বেড়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন। অর্থাৎ এই ভোল্টেজটা এখানে এই সময় ভোল্টেজ তৈরি হয় নেগেটিভ 55 মিলি ভোল্টেজ থেকে তোমার প্রায় নেগেটিভ 90 মিলি ভোল্টেজ তৈরি হয়। অর্থাৎ তোমরা জানো আয়নের পরিবর্তনটাই হচ্ছে, আয়নের পরিবর্তনের মাধ্যমে কিন্তু কি ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, পরিবাহিত হয়। এখন তাহলে এই যে পটাশিয়ামটা চলে যাচ্ছে এবং পটাশিয়াম চলে যাওয়ার কারণে এখানে নেগেটিভিটি তৈরি হয়ে গেল, এখানে হাইপার পোলারাইজেশন হলো। এখন কি হয়, এই ঋণাত্মক অবস্থাটা ক্রমাগত বৃদ্ধি পায়, কারণ পটাশিয়াম কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আবার এর সাথে কি হবে, এটা সামঞ্জস্য আসার চেষ্টা করা হয়, সোডিয়াম আয়নের সহজাত অনুপ্রবেশ ঘটে এবং আরো এইটা সহজাত ভাবে সোডিয়াম আয়নটা ঢোকার চেষ্টা করে এবং ঢুকে এর আবরণীয় ভেদ্যতার প্রভাবে এটা প্রবেশ করতে শুরু করে। তখন অর্থাৎ পটাশিয়াম আয়নের হ্রাসপ্রাপ্ত অবস্থা এবং সোডিয়াম আয়নের যে প্রবেশ, তখন মেমব্রেন, এই যে এখানে মেমব্রেন পটেনশিয়ালটা ক্রমশ উন্নত হয়। তখন অপেক্ষাকৃত ঋণাত্মক অবস্থার দিকে ফিরে আসে। অর্থাৎ আগে যদি এই যখন এই অবস্থায় ছিল, অর্থাৎ পটাশিয়ামটা নেগেটিভ এবং পটাশিয়ামটা ভেতরে এবং সোডিয়ামটা যখন বাইরে ছিল, তখন ছিল নেগেটিভ 90 মিলি ভোল্টেজ যদি হয়, তখন আস্তে আস্তে যখন সোডিয়াম প্রবেশ করতে শুরু করে তখন এটা আরেকটু কমে নেগেটিভ 60 মিলি ভোল্টেজে চলে আসে। এখন এভাবে আস্তে আস্তে তো ঋণাত্মক অবস্থার সৃষ্টি হয়, ডিপোলারাইজেশন হচ্ছে, এটা হচ্ছে ধীরে ধীরে ডিপোলারাইজেশনটা হচ্ছে। কিন্তু একটা সময় আরো কমতে কমতে এটা একটা বিন্দুতে এসে হঠাৎ করে দেখা যায় সোডিয়াম খুব দ্রুত বেগে একদম ঝড়ের গতিতে ফ্লাক্স হওয়া অনুপ্রবেশ করে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে।
এই বিন্দুটাকে বলা হচ্ছে, এই যে বিন্দুটাকে বলা হচ্ছে, তো যে যে ভোল্টেজে এসে একটা মানে সোডিয়ামটা খুব দ্রুত বেগে আসবে সেটাকে বলা হবে থ্রেশহোল্ড। এরকম কিন্তু অনেকগুলো সোডিয়াম অনুপ্রবেশ মানে এই মানে সংশ্লিষ্ট এরকম অনেকগুলো কিন্তু কি আছে, তোমার প্রবেশদ্বার আছে, উদ্দীপনা বিন্দু রয়েছে, যার মানে থ্রেশহোল্ড রয়েছে, যা উদ্দীপনা সৃষ্টির জন্য যথেষ্ট বা প্রবেশদ্বার বিন্দু বা থ্রেশহোল্ড। অর্থাৎ এরকম কিন্তু একটা না, অনেকগুলো রয়েছে। এখন আসো এই 40 মানে যেটা সর্বনিম্ন মিলিভোল্টেজ, যার ফলে কি হচ্ছে, খুব সোডিয়াম দ্রুত অনুপ্রবেশ করে। এখন সোডিয়াম ঢোকার পরে কি হচ্ছে, সোডিয়াম ঢোকার পরে এখানে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, ধনাত্মক মানে চলে আসছে, এবং এই ধনাত্মক মানটা একটা স্টেজে সেটা রিভার্সাল বা বিপরীত পটেনশিয়াল বলা হয়, একটুখানি থামে একটা মানে কিছুক্ষণের জন্য এটা অবস্থান করে, যেটাকে বলা হয় প্লেটু। এখানে আসলে প্লেটু একটা, এই যে দেখো এই অবস্থানেই সেটা কি হচ্ছে, একটু থামবে, এই অবস্থায় এসে এই একটু থামবে, যখন ভোল্টেজটা বাড়তে বাড়তে একটা এসে আবার কিন্তু কি হবে, ভোল্টেজটা কমতে থাকবে, কারণ হচ্ছে আবার পটাশিয়ামের মানে সে আবার রেস্টিং পটেনশিয়ালে যাওয়ার জন্য, অর্থাৎ এই অবস্থায় যাওয়ার জন্য পটাশিয়াম আবার কি করবে, পটাশিয়ামের ভেদ্যতা বেড়ে যায়, আবার সোডিয়াম আয়নের ভেদ্যতাটা হ্রাস পাচ্ছে, মানে সোডিয়াম আয়ন এখান থেকে ঢুকছে না, কিন্তু পটাশিয়ামের আয়ন কিন্তু এবার কি বলে কি আমি এবার ঢুকবো, অথচ তার আগের এই অবস্থাতেই ফিরে যেতে চাই। এর ফলে কি হচ্ছে, এখানেও একটা সশিষ্ট মানে আহ মানে এটাকে কি বলা যায়, সেলফ রিজেনারেশন প্রক্রিয়া। এটা মানে যে সোডিয়ামটা তার ভেদ্যটা হারিয়ে ফেলছে, কমে যাচ্ছে, আবার পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, এটাও কিন্তু কি যাতে আবার পূর্বের অবস্থায় যায়, এই জন্য এটাকে পূর্বাবস্থায় যাচ্ছে। আর এই সময়ে মানে ঋণাত্মক যে পটেনশিয়ালের পুনঃপ্রতিষ্ঠা করা হয় সেটাকে আমরা বলছি রিপোলারাইজেশন। অর্থাৎ এখানে আবার পটাশিয়াম ঢোকার পরে যে পোলারাইজেশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন। তাহলে সমগ্র প্রক্রিয়াটি সম্মিলিতভাবে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করে, এবং অ্যাকশন পটেনশিয়ালের সবটিতে পুনরায় আবার কি হচ্ছে, পটাশিয়াম উচ্চ পরিমাণ ভেদ্যতা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে। আমি এইটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোডে আসলে কিভাবে ইম্পালসটা তৈরি হচ্ছে। ইম্পালসটা আমরা এক কথায় যদি আমি একটু এতক্ষণ বলার পর যদি আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে কি, আমাদের মেমব্রেনের মধ্যে ভেতরে এবং বাইরে যে আয়ন গুলো আছে, সে আয়ন গুলো কিন্তু কি করে, তাদের ভেদ্যতা অনুসারে ভেদ্যতা বেড়ে যায়, ভেদ্যতা কমে যায়, বা তারা নেগেটিভিটি হলে সেটা পূরণ করার জন্য ভেতরে আসতে চায়, তখন তাদের যে সাম্য অবস্থাটা আছে সেটা পরিবর্তন হয়ে যায়। সেটা পরিবর্তন হওয়ার কারণে তারা কি করছে, মানে এখানে কি হচ্ছে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এবং পোলারাইজেশন হচ্ছে, একবার ডিপোলারাইজেশন হচ্ছে, আবার রিপোলারাইজেশন হচ্ছে। এই অবস্থার মাধ্যমে সিগন্যালটা বা ইম্পালসটা এই যে পেসমেকার সেল থেকে, এখানে কন্ট্রাক্টাল যে সেলগুলো আছে, সেই সেলগুলো, অর্থাৎ আমাদের মায়োকার্ডিয়ামে যে সেলগুলো আছে, এই সেলগুলোর এই জায়গাটাকে বলা হচ্ছে গ্যাপ জাংশন। এটাকে বলা হচ্ছে গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনের মাধ্যমে, গ্যাপ জাংশন হচ্ছে যেখানে দুইটা সাইটোপ্লাজম মিলিত হয়ে একটা রাস্তা খুলে দিয়েছে, এটার মাধ্যমে আস্তে আস্তে পরিবাহিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে আমি আশা করব তোমরা কিভাবে ইম্পালসটা তৈরি হচ্ছে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে আসো আমরা পরবর্তী স্লাইডে একটু দেখি। এখন আমি এতক্ষণ যা বলেছি সে হচ্ছে প্রাকৃতিক পেসমেকারের ক্ষেত্রে, কিন্তু কোনো কারণে যদি আমাদের এই পেসমেকারটা নষ্ট হয়ে যায়, তবে হ্যাঁ একটা জিনিস কি, সাইনোয়েট্রিয়াল নোড যখন নষ্ট হয়ে যায়, অ্যাবিএন কাজ শুরু করে। অ্যাবিএন নষ্ট হয়ে গেলে বান্ডেল অফ হিস এভাবে পার পেয়ে যেতাম, এভাবে কিন্তু আমার শরীরের ভেতরে কিন্তু বারবার চেষ্টা করে আমাদের রক্ষা করার জন্য, কিন্তু তারপরেও যদি আমাদের এই পেসমেকার বা সিগন্যাল সৃষ্টিকারী জাংশনাল টিস্যুগুলি যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, যখন নষ্ট হয়ে যাচ্ছে এই টিস্যুগুলো, তখন কৃত্রিম পেসমেকার দেওয়া হচ্ছে। কৃত্রিম পেসমেকারটা কি, কৃত্রিম পেসমেকারটা হচ্ছে এখানে একটা শক্তির উৎস থাকবে, অর্থাৎ বাইরে থেকে, বা যাতে ব্যাটারি বলা যায়, একটা লিথিয়ামের ব্যাটারি, এরকম গোলাকার একটা ধাতব গঠনের এগুলো, আর থাকবে দুটা লিড থাকবে, যেগুলোকে পেসিং লিড বলা হয়। অর্থাৎ তার, এই যে দেখো এখানে তারটা পেসমেকারের লিড গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে রাইট এট্রিয়াম হয়ে
এটা রাইট ভেন্ট্রিকল হয়ে যাতে কি এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে কি বাইরে থেকে অনেক সময় আমার মানে যে ইয়েটা দীর্ঘমেয়াদে মানে হৃদক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে হলে মানে এটা বসানো হচ্ছে বক্ষদেশের স্থায়ী পেসমেকার স্থাপন করা হয়। এখানে যে ছন্দটা, আমি ছন্দের কথাই বলতে চাচ্ছিলাম, ছন্দটা দুইটি ধারা দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে একটাকে বলা হচ্ছে কাম্য চাহিদা, অর্থাৎ হৃদপিণ্ডের নিজস্ব ছন্দটা যদি শনাক্ত করা যায়, শনাক্ত করে সে অনুযায়ী হৃদপেশি ডিপোলারাইজেশন ঘটিয়ে সংকুচন কার্যকর করা হয়। এইভাবে করা হয়। আরেকটা হচ্ছে এই দ্বারা হৃদপিণ্ডের নিজস্ব কার্যকলাপকে বিবেচনা না করে নির্দিষ্ট হারে সংকোচন প্রসারণ ঘটানো হয়। তাহলে এটা হচ্ছে কৃত্রিম পেসমেকার। এখন আসো আমরা এই উদ্দীপনার বিস্তারটা, অর্থাৎ আমাদের উদ্দীপনাটা কিভাবে তাহলে আমরা তো আসলে সবটা আলোচনা করেছি, তারপরে একটু গুছিয়ে এখানে আমি আবারও বলছি, সেটা হচ্ছে উদ্দীপনার যে বিস্তারটা কিভাবে হচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে অলিন্দের পেশি বরাবর উদ্দীপনা পরিবহন। অ্যাসে নোড থেকে হৃদ উদ্দীপনা সৃষ্টি হয় এবং উভয় অলিন্দের উপর দিয়ে তা বৃত্তাকার তরঙ্গের মতো, আমরা একটা ভিডিও দেখবো সেখানে দেখতে পাবো, একটা বৃত্তাকার তরঙ্গের মতো সঞ্চারিত হয়। এই অ্যাসে নোড থেকে অলিন্দের পেশিতে অথবা অ্যাট্রিভেন্ট্রিকুলার নোডে এই সঞ্চালন গতিটা হচ্ছে প্রতি সেকেন্ডে তোমার 1 মিটারের মতো, অ্যাবি নোডের সঞ্চালন গতিটা হচ্ছে 1 মিটারের মতো। আবার অ্যাসে নোড থেকে বৈদ্যুতিক যে উদ্দীপনাটা সেটা কিন্তু একটু ধীরে ধীরে আসে। আমি বলেছি এটা হচ্ছে 0.05 মিটার মিনিটে 0.5, অর্থাৎ অ্যাসে নোড থেকে এটা আসছে অলিন্দের দিকে একটু কম, বেশি সময় সময়টা প্রতি সেকেন্ডে 0.05 মিটারে আসে। আর অ্যাট্রিভেন্ট্রিকুলার নোড বরাবর থেকে যেটা সঞ্চালনটা আসছে, এখানে যে সঞ্চালনটা সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মিটার। এখন অ্যাবি নোড বরাবর যে উদ্দীপনা সঞ্চালন, সাধারণভাবে এটা দেখা যাচ্ছে যে নিলয় উদ্দীপ্ত হওয়ার পূর্বে অ্যাট্রিভেন্ট্রিকুলার নোডের মধ্যে দিয়ে উদ্দীপনা সঞ্চালনের জন্য 0.07 থেকে 0.1 সেকেন্ড ব্যয় হয়ে থাকে। এই অঞ্চলের যদি আমি মানে এক কথায় বলি, এখানে সংবহনের গতিটা হচ্ছে প্রতি সেকেন্ডে এখানেও 0.05 মিটার। বান্ডল শাখা বরাবর, অর্থাৎ ভেন্ট্রিকুলার নোড থেকে আসছে কি বান্ডল শাখা, এখানে কিভাবে উদ্দীপনাটা আসছে সেটা হচ্ছে এখানে প্রতি সেকেন্ড, এখানে কিন্তু অতি উচ্চতর গতিতে উদ্দীপনাটা যায়। এটা প্রায় প্রতি সেকেন্ডে 4 থেকে 5 মিটার। বান্ডুলার ফিস থেকে উদ্দীপনা খুব দ্রুত ডান এবং বাম বান্ডল শাখার মধ্যে দিয়ে অগ্রসর হয়, পরিশেষে এটা পার্কিনজি তন্তুতে যায় এবং নিলয় পেশিতে সমাপ্ত হয়। তাহলে পার্কিনজি সিস্টেম বরাবর যে সংবহনটা সেটা কি, এটা হচ্ছে ডান এবং বাম বান্ডল শাখা থেকে উদ্দীপনাটা পার্কিনজি শাখা এবং উভয় নিলয়ের সাব এন্ডোকার্ডিয়াল তলে যাচ্ছে বা উভয় নিলয়ের প্রাচীরে যাচ্ছে। এবং এরপরে নিলয়ের পেশি বরাবর, অর্থাৎ মানুষের মধ্যে আন্তঃনিলয় পর্দার যে মধ্য অঞ্চলে যে সক্রিয়তাটা সেটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে যায়। ফলে নিলয়ের পেশির যে ডিপোলারাইজেশনটা সেটা আন্তঃনিলয় পর্দার বাম পাশে শুরু হয়, বাম থেকে এটা ডান দিকে উদ্দীপনা যে ব্যবধায়িকটা আছে সে বরাবর আস্তে আস্তে হৃৎপিণ্ডের একদম অ্যাপেক্স বা শীর্ষ পর্যন্ত পৌঁছায়। এরপরে এটা ডান এবং বাম নিলয়ের প্রাচীরের দিকে অগ্রসর হয়। এরপর আসে কোষ থেকে কোষ সংবহনে, অর্থাৎ এখানে এই সংবহনের কৌশলটা নিয়ে আসলে কেউ কেউ বিভিন্ন ভাবে মতবাদ দিয়েছেন, তবে যেটা সচরাচর বলা হয় সেটা হচ্ছে আসলে অনুদৈর্ঘ্যভাবে যে কোষগুলো আছে তাদের মধ্যে, আমি যে ইন্টারক্লেটেড ডিস্কের কথা বলেছি তোমাদেরকে, এই ইন্টারক্লেটেড ডিস্কে কিন্তু উদ্দীপনাটা খুব দ্রুত কি সংবাহিত হতে পারে। কিন্তু অন্য জায়গায় যেহেতু অন্য জায়গায় ইন্টারক্লেটেড ডিস্ক ছাড়া অন্য জায়গায় এটা কিন্তু প্রতিরোধী, প্লাজমা পর্যন্ত অত্যন্ত প্রতিরোধী, কিন্তু ইন্টারক্লেটেড ডিস্কে বলা হচ্ছে এটা কম প্রতিরোধী। সেজন্য এই ইন্টারক্লেটেড ডিস্ক বরাবর এই পথটা একটা কোষ থেকে আরেকটা কোষে সংবহিত হচ্ছে। এবার আসো অন্তঃকোষীয় সংবহন, এটা হচ্ছে ইন্টারক্লেটেড ডিস্ক থেকে উদ্দীপনা স্বাভাবিকভাবে কোথায় যাচ্ছে, ইন্টারক্লেটেড ডিস্ক থেকে এটা যাচ্ছে সার্কুলার। এখান থেকে টি নালিকা, এগুলো আমরা পড়বো পরবর্তীতে, ডিস্ক একটু বলে রাখি, সার্কোপ্লাজমিক আসলে আরআরই একটা টি নালিকা হয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম
রেটিকুলামের মাধ্যমে সেরা সংকুচ যে পেশির মধ্যে যে মায়োসিন ফাইব্রিল গুলো আছে সেখানে এই ইম্পালসটা এসে শেষ হয়। তাহলে এটাই হচ্ছে হৃদ উদ্দীপনা বিস্তারে গতি বলতে পারে। এখন আমরা একটা ভিডিও দেখবো এখানে আসলে কিভাবে সাইনোভিয়াল নোড থেকে এটা উদ্দীপনাটা ইম্পালসটা যে এখান থেকে সৃষ্টি হয়ে কিভাবে ছড়িয়ে পড়ছে এটা আমরা একটু দেখি। এখানে আসলো জুভেন্ট্রিকুলার নোড, এরপর দেখো খুব দ্রুত এটা বান্ডল অফ ফ্লুইড দুই পাশে চলে গেল, ডান এবং বাম ওরেঞ্জি নীলের চারিদিকে চলে গেল। এবার এই যে জুভেন্ট্রিকুলার নোড, এই যে বান্ডল অফ ফ্লুইডের চারিদিকে আবার দেখানো হচ্ছে, এই যে দেখো এখানে যাচ্ছে। আর এখানে যেগুলো নীল বা রক্ত, এগুলো কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে তোমার লাল রক্তটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এখন এখানে চলে যাওয়ার পরে এখন দেখো আবার এই যে দেখো সংকুচন প্রসারণটা হচ্ছে কিভাবে নীলয়ে যাওয়ার পরে নীলটা কিভাবে সংকুচিত হলো, প্রসারণটা কিভাবে হলো। এই যে দেখো আবার সংকুচন হয়ে রক্তটা দুই দিকে পালমোনারি ধমনী এবং আর্টারির মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আবার যখন এটা কি হচ্ছে অলিন্দ যখন সংকুচিত হচ্ছে দুইটা, তখন কি রক্তটা অলিন্দ নিলয় যে কপাটিকা গুলো খুলে যাচ্ছে, রক্তগুলো বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে। এইটার মাধ্যমে আমরা আসলে দেখতে পেলাম কিভাবে সাইনোভিয়াল নোড থেকে ইয়েটা স্পার্কটা বা সিগন্যালটা ছড়িয়ে পড়ছে এবং কিভাবে নিলয় এবং নিলয় সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, বা অলিন্দ সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, অনেক একটা হৃদচক্র কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা আমরা একটু দেখলাম। তাহলে চলো আমরা আমরা এই ভিডিও থেকে আশা করি তোমরা দুটো বিষয় বুঝতে পেরেছো। এখন আমরা হৃদচক্র নিয়ে আলোচনা করব। হৃদচক্র যদিও আমি ভিডিওতে একটু দেখিয়েছি, হৃদচক্রটা আসলে হচ্ছে একবার হৃদস্পন্দনে হৃদপিণ্ডের যে সকল ঘটনা ও পরিবর্তন সাধিত হচ্ছে এবং পরবর্তী স্পন্দনে কিন্তু একই ঘটনা ঘটছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে। প্রতিস্পন্দনই মানে প্রতিস্পন্দন হৃদপিণ্ডের মধ্যে সংঘটিত বিভিন্ন চক্রাকার পরিবর্তন যেগুলো সেগুলো মানে পুনরাবৃত্তি হওয়ার যে ঘটনাটা সেটাকে হৃদচক্র বলছে। এখানে আসলে দুই ধরনের ঘটনা ঘটে, তোমরা যদি দেখো এখানে হচ্ছে কিছু বৈদ্যুতিক ঘটনা ঘটছে যেটা যেটা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, সাইনোভিয়াল নোড থেকে কিভাবে স্পার্ক তৈরি হচ্ছে বা ইম্পালস তৈরি হচ্ছে ছড়িয়ে পড়ছে। আরেকটা হচ্ছে এখানে কিন্তু এই যে প্রকোষ্ঠগুলো সংকুচন প্রসারণ অর্থাৎ যান্ত্রিক নিয়ন্ত্রণটা হচ্ছে। আমি আসলে হৃদচক্রে সাধারণত দেখা যায় যান্ত্রিক ঘটনাগুলো আলোচনা করা হয়। আমাদের হৃদচক্রের ঘটনাগুলো অলিন্দের সিস্টল দিয়ে আমি বর্ণনা করি। অলিন্দের সিস্টল, এই যে অলিন্দের সিস্টল মানে বুঝতে পারছো অলিন্দগুলো যখন সংকুচিত হচ্ছে, অলিন্দ সংকুচিত হয়ে কি করবে, এই যে এই পথে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড পথে নিলয়ের মধ্যে কি আসবে, রক্ত আসবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এখন যখন একেবারে অলিন্দগুলো ভর্তি থাকে বলা যায়, তখন রক্ত পূর্ণ থাকে, তখন সংকোচনকালে প্রথম অর্ধাংশে সংকোচনটা তীব্র হয় এবং দ্বিতীয় অংশে সংকোচনের তীব্রতাটা কমে যায়। এরপরে অলিন্দের ডায়াস্টুলে কি হচ্ছে, এই দেখো অলিন্দের ডায়াস্টুলে এই যে এখান থেকে অর্থাৎ মানে অলিন্দটা কি হচ্ছে মানে ডায়াস্টুল, এখানে বলে রাখো অলিন্দের ডায়াস্টুলের স্থিতিকাল হচ্ছে 0.7 সেকেন্ড আর সিস্টুলটা ছিল 0.1 সেকেন্ড। অলিন্দ যখন প্রসারিত অবস্থায় থাকছে তখন বৃহৎ যে শিরাগুলো আছে সেই শিরাগুলোর মাধ্যমে, বৃহৎ শিরা একটা হচ্ছে ভেনা কাভা আর একটা হচ্ছে পালমোনারি শিরা, এই দুইটা শিরা থেকে রক্ত অলিন্দে প্রবেশ করছে। এই দুইটা শিরা থেকে দেখো, এই দুইটা শিরা থেকে রক্ত অলিন্দে আসবে, এই যে এখান থেকে আসবে ডান অলিন্দে, তারপর হচ্ছে এখানে আসবে, এই যে এখান থেকে আসবে বাম অলিন্দে, যে শিরাজিটা এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তটা আসবে এবং অলিন্দের ডায়াস্টলের পরে পুনরায় আবার সিস্টেম শুরু হবে, এভাবে অলিন্দের ঘটনাগুলো পুনরাবৃত্তি করছে। এই সাথে আমরা একটু দেখি নিলয়। আসলে নিলয় যেহেতু কাজকর্ম বেশি করে, নিলয়ের কাজ কিন্তু অনেক বেশি, আবার নিলয়ের সাথে বড় বড় ধমনী সংযুক্ত থাকে, এটার কাজের মধ্যে কিন্তু কি আছে একটু জটিলতা আছে। আমরা প্রথমে নিলয়ের ডায়াস্ট্রোটা নিয়ে আলোচনা করি। নিলয়ের প্রসারণের ফলে নিলয়ের যে মধ্যস্থ চাপটা আমরা জানি প্রসারিত হলে অর্থাৎ আয়তন বাড়লে চাপটা হ্রাস পায়। চাপটা যখন হ্রাস পাচ্ছে তখন কি হচ্ছে, তখন অ্যাওয়াটা
অর্থাৎ এই যে অ্যাওর্টা থেকে এবং নিলয়ের ডায়াস্ট্রিনের কথা বলছি, তখন নিলয় এই যে এই যখন এটা প্রসারিত হচ্ছে তখন এই যে ওর এই নিলয়ের এই যেখানে পালমোনারি ট্রাঙ্ক, যেটা পালমোনারি ধমনী এবং এখানে যে অ্যাওর্টাটা আছে, তখন দেখা যাচ্ছে কি রক্তগুলো আবার ব্যাক করতে চায়, ফিরে আসতে চায়। কিন্তু এখানে যে সেমিলুনার কপাটিকা আছে সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে রক্তের যে মানে ফিরে আসতে চাওয়া বা প্রত্যাগমনটা প্রতিহত করে। এই সময় হৃৎপিণ্ডে আমরা ডায়াস্ট্রিনের কথা বলছি, হৃৎপিণ্ডের যে শব্দটা হয়, দ্বিতীয় শব্দ আসলে নিলয়ের কিন্তু সিস্টুলের প্রথম শব্দটা শুনি। আমি যেহেতু ডায়াস্ট্রিক দিয়ে শুরু করেছি, ডায়াস্ট্রিক থেকে বলি প্রথম শব্দটা দ্বিতীয় শব্দটা শোনা যায়। এটা কিন্তু দ্বিতীয় শব্দটা হচ্ছে একটু শর্ট, কিন্তু কি মানে আহ অনেক তীব্র হয়। এটা হচ্ছে ডা। আর আমি যদি সিস্টুলে যাই, সিস্টুলের ক্ষেত্রে এই সিস্টুলের ক্ষেত্রে দেখো অরিন্দের সিস্টুল যখন শেষ হয় তখন কিন্তু নিলয়ের সিস্টুল শুরু হয়। এই এক কথায় মানে যখন অরিন্দটা সংকুচিত হবে তখন নিলয়টা প্রসারিত হবে। নিলয়ের সৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে হৃৎপিণ্ডের প্রথম শব্দটা, আমি আবার এখানে আসলাম, প্রথম শব্দটা শোনা যায়। প্রথম শব্দটা মৃদু কিন্তু একটু লম্বা, তো লাভ লাভ এরকম হয়, লাভ শব্দটা। এর কারণ কি? এটা হচ্ছে সংকোচনের কারণে, যেহেতু নিলয়টা সংকুচিত হচ্ছে মানে চাপ হঠাৎ করে দিয়ে যায়, ফলে অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়। এই বন্ধ হওয়ার প্রথম শব্দটা তাহলে লাভ, এটা হচ্ছে কি প্রথম শব্দটা হচ্ছে এই ট্রাইকাসপিড কপাটিকাটা, এই ট্রাইকাসপিড এবং অলিন্দ নিলয় যে বাইকাসপিড কপাটিকা, এই দুটো কপাটিকা বন্ধ হওয়ার শব্দ। এখন একটা জিনিস এখানে ঘটে, সেটা হচ্ছে নিলয় মানে যখন সিস্টুল হয়, সংকুচিত হয়, এই কপাটিকা বন্ধ হয়ে যায়, কিন্তু তখন সাথে সাথে এই পালমোনারি ট্রাঙ্ক বা এই অ্যাওর্টার কপাটিকা গুলো খুলে যায় না, কিছুক্ষণ পর খুলে। এই ওই সময় তাহলে নিলয়ের কি হচ্ছে, নিলয় নিলয় বৃত্তের সংকুচনরত একটা বদ্ধ পুটুরির মতো একটা সেল, যেখান থেকে মানে এটা এই সময় কোনো রক্ত নিলয় থেকে বের হচ্ছে না। এই সময়টাকে বলা হচ্ছে আইসোমেট্রিক সংকোচন কাল। এইরকম আরেকটা আমরা পাবো আইসোমেট্রিক প্রসারণ কাল। তাহলে আমি দেখলাম যে এখানে সংকোচনের পরে কি হচ্ছে, প্রথমে তুমি সাথে সাথে এটা সংকোচন এটা খুলে যাওয়া এরকম হচ্ছে না, অর্থাৎ মানে আন্তঃনিলয় যে কপাটিকা গুলো আছে, সেই অলিন্দ নিলয় যে কপাটিকা আছে সেটা বন্ধ হওয়ার সাথে সাথে পালমোনারি ধমনী বা অ্যাওর্টার কপাটিকা খুলে যায় না, মাঝখানে একটু সময় থাকে, যে সময়টা নিলয়টা একেবারেই কি একটা বদ্ধ, চারিদিকে বদ্ধ একটা পুটুরির মতো কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে আইসোমেট্রিক সংকোচন কাল। এখন যখন আবার এই কপাটিকা গুলো খুলে যাচ্ছে, রক্ত খুব প্রথমে মানে সর্বোচ্চ বয়স্করণ কাল যেটা বলছে, অর্থাৎ খুব দ্রুত ইজেকশন হবে রক্তের। আর এরপরে এরপরে আস্তে আস্তে কমে যাবে, যেটাকে বলা হচ্ছে হ্রাসপ্রাপ্ত বয়স্করণ কাল। এরপর আমরা ডায়াস্ট্রলে ফিরে যাই। ডায়াস্ট্রলে কি হচ্ছে, রক্ত তো চলে গেল, রক্ত চলে যাওয়ার পর নীলাটা আস্তে আস্তে প্রসারিত হতে চাইছে। প্রসারণ যখন হচ্ছে তখন কিন্তু এই যে বললাম রক্তগুলো আবার ফিরে আসতে চায়, ফিরে আসতে চাইলে এখানে কি হয়, এই যে দুইটা নালিকার ভেসেল দুইটার যে কপাটিকা, সেমিলুনার কপাটিকাটা, সেটা কি হচ্ছে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে রক্ত যেগুলো প্রবেশ করেছে সে যে ফিরে আসতে চাচ্ছে সেটা বন্ধ করে দেয়। তখন খুব দ্রুত হয় এবং শব্দটা অনেক তীব্র হয়। শব্দটা যেটাকে আমরা বলি জাপ, এই শব্দটা তখন হয়ে থাকে। এখন নিলয়ের ডায়াস্টুলের আরেকটা, এই নিলয়ের ডায়াস্টুল আরেকটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে নিলয়ের ডায়াস্টুল যখন একদম শেষের দিকে, তখন দেখা যায় যে অরিন্দের ডায়াস্টুলও কিন্তু কিছুটা এর সাথে কি হয়ে যায়, আমাদের যুগপত ভাবে একটা আরেকটাকে ওভারল্যাপ করে ফেলে। তখন তাহলে কি অরিন্দ একটু ডায়াস্টুল আছে, নিলয় ডায়াস্টুল আছে, তখন বোঝা যায় যে সম্পূর্ণ হৃৎপিণ্ডটা ডায়াস্টুল স্টেজে থাকে। এখন এই যে নিলয়ের ডায়াস্টুলের সূচনা থেকে আবার মানে প্রসারণ যখন হচ্ছে, তখন অর্ধচন্দ্র মানে এই যে সেমিলুনার কপাটিকাটা বন্ধ হওয়া পর্যন্ত সময়টাকে আমরা বলি প্রোটো ডায়াস্টলিক কাল। প্রোটো ডায়াস্টলিক, অর্থাৎ এটা বন্ধ হওয়ার সময়, এটা সম্প্রসারণ থেকে এটা বন্ধ হওয়ার সময় পর্যন্ত এটাকে আমরা বলি প্রোটো ডায়াস্টলিক সময়। এরপরে এখানে এই যে অলিন্দটা আমরা যে বলছি যে মানে এই যে এই স্থিতি প্রোটো ডায়াস্টলিক স্থিতির কালটা হচ্ছে 0.04 সেকেন্ড।
সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে গেলে ওই সময় অলিন্দ্রী, এই যে আমি সেম আগের অবস্থা, এটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে এটা খুলে যাচ্ছে না, কিন্তু ডায়াস্ট্রলের ক্ষেত্রে, নিলয়ের ডায়াস্ট্রলের ক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এটা খুলবে না, এটা একটু এটাও কি থাকছে, বন্ধ থাকছে। এটা বন্ধ, তখন কি হচ্ছে, এই নিলয়টা প্রসারিত অবস্থায় কিছুক্ষণ বদ্ধকোটির মতো থাকে। আর ওই এটাকে বলা হচ্ছে আইসোমেট্রিক প্রসারণকাল। তাহলে আমরা একটা পেয়েছিলাম আইসোমেট্রিক সংকোচনকাল, আর একটা পেলাম আইসোমেট্রিক প্রসারণকাল। নিলয়, নিলয়ের মধ্যে যখন আবার এটা খুলে যাচ্ছে, তখন নিলয়ের মধ্যে যখন রক্ত আসে, হঠাৎ করে তীব্র বেগে যখন এখান থেকে রক্ত আসে, তখন হৃৎপিণ্ডের তৃতীয় শব্দটা আমরা শুনতে পাই। এরপরে আমরা আরেকটা শব্দ শুনি, সেটা কখন, যখন নিলয়ের মধ্যে আহ আবার নিলয়ের মধ্যে রক্ত, একটা তো শব্দ আমরা শুনি, আরেকটা শব্দ শুনি যখন আহ অলিন্দ সংকুচনের কারণে, মানে রক্ত দ্রুত অলিন্দ থেকে নিলয়, অর্থাৎ এখানে সংকুচন যখন শুরু হয় অলিন্দের, তখন খুব আবার দ্রুত বেগে রক্তটা কিন্তু ফিরে আসে, তখন আরেকটা চতুর্থ নম্বর শব্দটা আমরা শুনতে পাই। তাহলে আমরা নিলয়ে আসলে আমরা মনে করি যে দুইটা শব্দ শুনি, একটা হচ্ছে লাভ এবং আরেকটা ডাব, কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে নিলয়, অলিন্দ নিলয়ের মধ্যে আমরা চারটা শব্দ শুনি। বেশিরভাগ ক্ষেত্রে নিলয়ের আহ নিলয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে শব্দগুলো, যেমন ধরো এখন যখন প্রথমে আহ এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে কপাটি কাঠিগুলো বন্ধ হচ্ছে তখন একটা শব্দ, বা পালমোনারি ধমনীটা যখন বন্ধ হচ্ছে তখন আরেকটা শব্দ শুনছি। আবার নিলয়ের মধ্যে যখন রক্তটা খুব দ্রুত, মানে দ্রুত আসে, তখন একটা শব্দ, তৃতীয় শব্দটা শুনি। তারপরে হচ্ছে আস্তে আস্তে যখন আবার কমে যায়, অর্থাৎ ডায়াস্টোলিস বা ধীর আগমনী পর্যায়টা যখন কমে যায়, তখন দেখা যাচ্ছে কি আবার রক্তটা, যেহেতু এখানে অলিন্দের সংকুচনটা শুরু হয়ে যায়, তখন আরো দ্রুত বেগে কিছু রক্ত আসে, তখন চতুর্থ নম্বর শব্দটা আমরা শুনতে পাই। তো এসএ নিউডের মাধ্যমে এভাবে উদ্দীপনা আসে, এভাবেই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, এরকম করে পুরো হৃৎপিণ্ডটা চলতে থাকে। আমরা আমরা প্রতি মিনিটে হিসাব করি যে 75 বার আহ আমাদের কি হার্টবিট হচ্ছে, 72 বার হার্টবিট হচ্ছে, তো সেই হিসেবে একটা হৃদচক্র সম্পন্ন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। আমি একটু তোমাদেরকে এখানে দেখিয়েছি অরিনদের জন্য, এখানে দেখো সিস্টুল এবং ডায়াস্টুল অরিনদের 8 সেকেন্ড, তারপর হচ্ছে এখানে 8 সেকেন্ড, তোমরা হিসাবটা দেখবে। আমরা একদম শেষ পর্যন্ত